সুপ্রিয় ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই সময়ে যেহেতু কলেজে আসার কোনো আসতে হচ্ছে না, বাসায় বসে তোমরা যথেষ্ট মনোযোগ সহকারে ভালোভাবে পড়ালেখা করছো, আমরা সেটাই আশা করব। করোনাও তো আর সবসময় থাকবে না, একসময় এই মহামারীর দুর্যোগ কমে যাবে, তখন প্রতিষ্ঠান খুলে যাবে, তখন নিয়মে যথাযথভাবে পরীক্ষা হবে, পড়াশোনার প্রস্তুতি নিতে হবে। তো এই সময়টা কাজে লাগানোই সবচেয়ে ভালো। অনেক ক্ষতি আমাদের করোনার কারণে অনেক অনেক ক্ষতি হলো, পড়ালেখার ক্ষতিটা কিন্তু পুষিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের উপরে। তোমরা বাসায় বসে ইচ্ছে করলেই এই পড়াটার ক্ষতিগুলো তোমরা পুষিয়ে নিতে পারো, কারণ আমরা বিভিন্ন বিষয়ে শিক্ষকগণ বাসায় কিন্তু তোমাদের পড়ালেখা করার জন্য দিক নির্দেশনা আমরা দিচ্ছি। তো তোমরা সেটা যথাযথভাবে কাজে লাগবে, আমরা এটাই আশা করব। আমাদের ইতিমধ্যে 2টা অধ্যায় হয়ে গেছে। প্রথম পত্রে ক বিভাগে প্রথম অধ্যায় হয়ে গেছে, খ বিভাগে প্রথম অধ্যায় হয়ে গেছে। এই দুইটার আমরা দুইটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি। এখন ক বিভাগে দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়াচ্ছিলাম। তো গত সপ্তাহে আমরা সিদ্ধান্ত গ্রহণ পড়াচ্ছিলাম। সিদ্ধান্ত গ্রহণটা কি? অনেকগুলো বিকল্প থেকে একটি বেছে নেওয়াই হলো সিদ্ধান্ত গ্রহণ। এটি একটি জটিল প্রক্রিয়া। সিদ্ধান্ত গ্রহণের 5টি স্তর রয়েছে। এগুলো হলো সমস্যার স্বরূপ উপলব্ধি, সমস্যার সমাধানের বিকল্প অনুসন্ধান, বিকল্প সমাধান সমূহ সম্পর্কে চিন্তা, একটি সমাধান গ্রহণ, গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। গত ক্লাসে আমরা সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে, সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব, সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বটা অপরিসীম। জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা স্তরে, প্রতিটা ধাপে সিদ্ধান্ত নিতে হয়। সঠিক সিদ্ধান্ত না হলে পরে জীবনে সফল হওয়া যায় না। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জীবনে একটা সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যায়, সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়। তো সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন স্তর বা পর্যায়গুলো আমরা আজকে পড়বো। সেটা আমরা গত ক্লাসে এটা পড়ে শেষ করতে পারছিলাম না। তো আমরা প্রথম যে পয়েন্টটা পড়ছি, সমস্যার স্বরূপ উপলব্ধি। সমস্যা সম্পর্কে উপলব্ধি করা, সমস্যাকে চিহ্নিত করা এবং সমস্যার সংজ্ঞা দেওয়া সিদ্ধান্ত গ্রহণের প্রথম স্তর। সমস্যা নির্ধারণের ব্যাপারে পরিবার অনেক সময় বিভিন্ন হুমকির সম্মুখীন হয়। যেহেতু পরিবারের সদস্যদের আচরণ সময়ের সাথে পরিবর্তিত হয়, ফলে অনেক সময় পরিবার বুঝতেই পারে না যে আচরণে এই পরিবর্তন স্বাভাবিক না, এটি একটি সমস্যা। তাই সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সমস্যাটি সম্পর্কে সম্পূর্ণ অবগত হওয়া প্রয়োজন। উদাহরণস্বরূপ, পরিবারের কোনো সদস্য এখনই বেড়াতে যেতে চায়, এটি সহজ সমস্যা, কিন্তু বেড়াতে যেতে হলে অর্থ, যানবাহন, নিরাপত্তা ইত্যাদি ব্যবস্থার সাথে সাথে করতে হবে। তাই সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সমস্যাটি সঠিকভাবে মূল্যায়ন করে সম্পূর্ণ অবগত হওয়া প্রয়োজন। তাহলে আমরা আজকে কি পড়ছি? সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন স্তর বা পর্যায় বা ধাপ। আমরা এখন প্রথম ধাপটা পড়লাম, সমস্যার স্বরূপ উপলব্ধি। এরপরে আমরা পড়ব দ্বিতীয় ধাপ বা পর্যায় বা স্তর, সমস্যা সমাধানে সিদ্ধান্ত গ্রহণের সমস্যা সমাধানের বিকল্প অনুসন্ধান। সিদ্ধান্ত গ্রহণে দ্বিতীয় ধাপ হলো সমস্যা সমাধানের বিকল্প পন্থা উদ্ঘাটন। এই স্তরে সিদ্ধান্ত গ্রহণকারীকে সমস্যার সকল সম্ভাব্য বিকল্প সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান, অভিজ্ঞতা, সময়, শক্তি বিকল্প পন্থা অনুসন্ধানের জন্য প্রয়োজন, কিন্তু এগুলোর সীমাবদ্ধতার কারণে সবসময় পন্থা নির্ধারণ সম্ভব হয় না। সিদ্ধান্ত গ্রহণের ত্রুটি দেখা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, গৃহকর্তা ঢাকার বাহিরে কোনো দূরবর্তী স্থানে যেতে হলে কী ধরনের যানবাহন নির্বাচন করবেন সেটা যাচাই করতে হবে। যেমন বাসের পরিবর্তে ট্রেন, প্লেন, স্টিমারে যাওয়ার ব্যবস্থা আছে। এসব বিকল্প ব্যবস্থা সম্পর্কে পূর্ববর্তী অভিজ্ঞতার বা জ্ঞানের আলোকে কতটা সুবিধা বা কী অসুবিধার সম্মুখীন হতে হবে তা নির্ণয় করবেন। বিকল্প সমাধানের অনুসন্ধান অনেক ক্ষেত্রে ফলদায়ক হলেও অনেক সময় সিদ্ধান্ত গ্রহণকারীকে বিভ্রান্ত করে দেয়। অসংখ্য বিকল্প পন্থা থেকে সঠিক পন্থা নির্ণয় করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। সেজন্য বিকল্প পন্থার বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন হতে হয়। তাহলে আমরা দ্বিতীয় সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় স্তরটা পড়ে ফেললাম। প্রথম স্তরটা কি ছিল? সমস্যা স্বরূপ উপলব্ধি। দ্বিতীয়টা ছিল সমস্যার সমাধানের বিকল্প অনুসন্ধান। এখন আমরা পড়ব 3 নম্বর পয়েন্ট, বিকল্প সমস্যার সমাধান সম্পর্কে চিন্তা। এই স্তরে বিকল্প পন্থাগুলো বিশদভাবে মূল্যায়ন করে এর সুবিধা অসুবিধা ফলাফল সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখা হয়।
এজন্য সিদ্ধান্ত গ্রহণকারীকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হয়, তাহলে ভবিষ্যতে সমস্যার সমাধানের ফলাফল সম্পর্কে নিশ্চিত হতে পারে। অনিশ্চিত ভবিষ্যতের কারণে বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় পাওয়া যায় না। ভবিষ্যতে অনেক পরিবর্তন দেখা দেয়, যার ফলে পরিকল্পিত ফলাফল পাওয়া সম্ভব নাও হতে পারে। আবার সিদ্ধান্ত গ্রহণকারী দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ফলে ক্ষেত্রে কোনো বিকল্প ভবিষ্যৎ মূল্যায়ন নির্ধারিত মূল্যায়ন হতে অনেকটা পৃথক হয়। সময়ের সীমাবদ্ধতার কারণে বিকল্প অনুসন্ধানে বিঘ্ন ঘটে। তাহলে আমরা যা দেখতে পাচ্ছি সিদ্ধান্ত গ্রহণের স্তরগুলি, প্রথমটা হচ্ছে সমস্যার উপলব্ধি, অর্থাৎ সমস্যাটা কি, সমস্যাটা প্রকৃতি, নেচার আমাদেরকে বুঝতে হবে। তারপরে 2 নম্বর ছিল সমস্যা সমাধানের বিকল্প অনুসন্ধান। সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন পন্থা থাকে, তার থেকে একটা বেছে নিতে হবে। বিকল্প সমস্যা সমাধান সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে 3য় স্তরে। এরপরে আমরা যাব 4 নম্বরে, একটি সমাধান গ্রহণ। বিকল্প পন্থাগুলো থেকে একটি বিকল্প সমাধান বেছে নেওয়া হলো সিদ্ধান্ত গ্রহণের 4র্থ স্তর। এই স্তরটি খুবই প্রভাবশালী, এটা মানুষের সমস্ত জীবনধারাকে প্রভাবিত করে। বিকল্প সমাধানগুলো সম্পর্কে সম্পূর্ণ অবগত হওয়া সম্ভব নয় বলে সিদ্ধান্ত গ্রহণকারীকে একটি সমাধান বেছে নিতে হয়। অনেক ক্ষেত্রে দৈবক্রমে মন এক বা একাধিক সমাধানের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এই আকৃষ্ট হওয়া পারিপার্শ্বিক অবস্থার উপর অনেকটা নির্ভর করে। উদাহরণস্বরূপ, বাজারে কাপড় কিনতে গেলে হয়তো এমন হতে পারে যে সাজানোর অবস্থা থেকে লাল, হলুদ বা গাঢ় রঙের শাড়ি অধিকতর দৃষ্টি আকর্ষণ করে। এই সকল পারিপার্শ্বিক অবস্থা ছাড়াও সিদ্ধান্ত গ্রহণকারী আয়, বয়স, কাঠামো, বর্ণ ইত্যাদির উপরও বিকল্প সমাধান গ্রহণ অনেকাংশে নির্ভর করে। অর্থাৎ বিষয়টা এরকম যে বাজারে গেলে আমাদের অনেক কিছুই, শাড়ি কিনতে, যে জামা কাপড় কিনতে অনেকগুলো নিতে ইচ্ছা করে, কিন্তু আসলে সব সময় সবার পক্ষে আর্থিক সমস্যার কারণে কেনা সম্ভব হয় না। এবং শুধু আর্থিক ব্যাপারও না, তখন দেখতে হয় যে অনেকগুলো থেকে আমরা কোনটা বেছে নিব। সেক্ষেত্রে আয়, কাঠামো, বর্ণ এগুলো নির্ভর করে, বিষয়গুলো, রং। আচ্ছা, এরপরে আমরা গৃহীত সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়িত্ব গ্রহণ, শেষ স্তর সিদ্ধান্ত গ্রহণের। এটি সিদ্ধান্ত গ্রহণের শেষ ধাপ। যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সিদ্ধান্ত গ্রহণকারীকে তার ফলাফল জেনে দায়িত্ব গ্রহণ করা উচিত। এ দায়িত্ব গ্রহণ না করলে পূর্ববর্তী সকল স্তরের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। সুতরাং বিকল্প বাছাইকরণের পর চূড়ান্ত সিদ্ধান্তকে কার্যকর করার জন্য দায়িত্ব গ্রহণ করতেই হবে, নতুবা গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না এবং লক্ষ্য অর্জনে ব্যর্থতা আসে। এটি ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল্যায়ন পদ্ধতির মতোই গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো সমস্যা উদ্ভব হলে সিদ্ধান্ত গ্রহণকারী পরিবারের সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তে পরিবর্তন করতে পারেন। গৃহীত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তিনিই বহন করবেন যার সঙ্গে দলের পারস্পরিক সুসম্পর্ক আছে। সিদ্ধান্ত গ্রহণের এই শেষ পর্যায়ে অনেকে স্বীকার করতে চান না এবং এর গুরুত্ব খাটো করে দেখেন, কিন্তু গৃহীত সিদ্ধান্তের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা কি পড়লাম? সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন স্তর বা পর্যায়, 5টা স্তর আছে পরপর, নামগুলো ঠিক পরপরই ধাপ, যেহেতু পরপর সেভাবে নামগুলি পরপর পড়তে হবে। 3 নম্বরটা 4 নম্বরে বলা যাবে না, 4 নম্বরটা 1 নম্বরে বলা যাবে না, এগুলো পরপর পড়তে হবে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এবং এই অধ্যায়টা এমন একটা শিক্ষণীয় বিষয় যে শুধু একজন ছাত্রীকে তার পড়ালেখা পাস সার্টিফিকেটের জন্য না, তার দৈনন্দিন জীবনে শিক্ষায় আলোকিত করা, শিক্ষা জ্ঞানান্বিত হওয়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। গৃহ ব্যবস্থাপনার ধাপ, এই ধাপটা ব্যবস্থাপনা, এটা ব্যবস্থাপনা জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কার্যকর। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণটা, অন্য ধাপগুলো তোমরা এগুলি ভালো করে অবশ্যই পড়ে জ্ঞান অর্জন করবে এবং বাস্তব জীবনে এই জ্ঞানগুলো কাজে লাগাবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে পড়াটা আমরা এখানে শেষ করি। তাহলে আমাদের ক বিভাগের 2য় অধ্যায় আজকে পড়ার সাথে, এটা বাকি ছিল গত ক্লাসে, অনেক সমস্যা, টেকনিক্যাল সমস্যার কারণে অনেক সময় হয়তো একসাথে বেশি নিতে চাইলে আমরা নিতে পারি না সরাসরি ক্লাস না হওয়ার কারণে। তো এটা আজকে আমরা শেষ করে দিলাম। শেষ করার পর তোমরা এই অধ্যায়টা অবশ্যই বাসায় ভালো করে পড়ে ফেলবা। আমাদের ক বিভাগের 2য় অধ্যায় আজকে পড়া শেষ হয়ে গেল। সাথে সাথে তোমরা বিষয়গুলো ভালো, বইয়ের পড়াগুলো ভালো করে পড়ে নিয়ে বহু নির্বাচনী প্রশ্নগুলো বইয়ের শেষে দেওয়া আছে, তোমরা নিজেরাই নিজের শিক্ষক হয়ে দেখবে যেগুলো পারো কিনা। নিজেরা অবশ্যই আত্মস্থ করবে, পড়বে, সময় কাজ সময় করবে, পড়াটাকে ভালোবাসবে, বিষয়টাকে ভালোবাসবে, তাহলে তোমার জীবনটা সুন্দর ঘটবে এবং তুমি এত সার্থক মানুষ হিসেবে পরিগণিত হবে। সবাইকে ধন্যবাদ।